শুনতে পাচ্ছ? আগের দিন কি করেছি জানো? স্ট্রাকচারাল বন্ডিং, তার সঙ্গে অক্সিডেশন করা হয়েছে না? আচ্ছা, আচ্ছা, হাইড্রোজেন হয়েছিল, দেন কন্ডেনসেশন হয়ে গেছে হাইড্রোজেনে। আচ্ছা, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, এবার দেখো হাইড্রোজেনের স্ট্রাকচারাল বন্ডিং আছে, বুঝলে? এখানে ছবিটা দেখলে বুঝতে পারবে। অলরেডি পড়া হয়েছে, তোমার দুটো নাইট্রোজেনে কি আছে না, দুটো লোন পেয়ার আছে আর দুটো করে হাইড্রোজেন আছে, আর একটা এন এন লিঙ্কেজ আছে প্রত্যেক নাইট্রোজেনের সঙ্গে। তো যে আঁকা হয়েছে দেখো, এবারে যে দুটো লোন পেয়ার সেই অনেকটা কার্বন কার্বনের যে নিউম্যান প্রজেকশন ফর্মুলা লিখি না, অনেকটা সেই রকম। তো গজ কনফার্মেশনে রাখা হয়েছে, কারণ ইক্লিপস এখানে পসিবল নয়, বুঝেছি? ইক্লিপস এখানে পসিবল নয়। ইক্লিপসে যদি তুমি, তাহলে কি হবে না, লোন পেয়ার দুটো লোন পেয়ারে সবচেয়ে বেশি রিপারশন চলে আসবে। হুম, আচ্ছা। আর কনফার্মেশন হিসাবে তোমার গজ কনফার্মেশনে আছে, সামনে থেকে চলে আসে না, বোথ দা এন অ্যাটম ইন N2H4 may be sub may be supposed to be sp3 hybridized। আচ্ছা, এগুলো মনে আছে তো? মানে স্ট্যাগার মানে যে ইক্লিপস থাকলে একবার উপর উপর থাকবে, একবার ইকুয়ালি থাকবে, আর ওভার মানে একবার উপর উপর থাকবে। আর যদি চেঞ্জ হয় মানে ইক্লিপসটা একটুখানি সরে গেলে সেগুলো হচ্ছে সব স্ট্যাগার্ড ফর্ম চলে আসে। গজ হলে 60 ডিগ্রি হয়, আর কি যেন, তারপরে 120 ডিগ্রি হলে সেটাকেও তুমি গজ বলবে। এরপরে চলে আসবে তোমার হচ্ছে উম থেকে। আর বাদ বাকি থাকলে হচ্ছে, হ্যাঁ, একবার বিপরীতে থাকলে তোমার অ্যান্টি স্ট্যাগার্ড হিসাবে আসবে। Both the N atom in N2H4 may be supposed to be sp3 hybridized, each having a lone pair of electrons in one of the hybrid orbital. One hybrid orbital from each nitrogen form NN bond. sp3 হয়েছে, sp3 এর মধ্যে একটা হাইব্রিড অরবিটাল নাইট্রোজেন নাইট্রোজেন বন্ড করেছে, and the remaining orbitals are engaged in NH bonding. বাকি দুটো NH bonding করবে, আর একটা তো লোন পেয়ার আছে। And the NN bond distance is 1.74 angstrom, and the bond energy is estimated to 160 kilojoule mole inverse. Assuming কি ধরে নেওয়া হয়েছে না, NH bond energy to be same as NH3, বুঝছে? মানে এখানে যেটা estimate হচ্ছে যে NN bond distance and the bond energy estimate করা হয়েছে কি ধরে না, NH এর যে bond energy ধরে নেওয়া হচ্ছে সেটা হচ্ছে NH3 bond energy সঙ্গে NH3 NH যে bond energy সেটা ধরে নিয়ে ক্যালকুলেট করা হয়েছে NN এর bond energy। এবার দেখো IR and electron diffraction indicates that gas in the gaseous state N2H4 is almost exclusively present in the gauge conformation, and the two halves of the molecule being rotated by 95 degree along the NN bond, বুঝছি? এই অ্যাঙ্গেলটা আর কি, অ্যাঙ্গেল যে 95 ডিগ্রি আছে, 120 ডিগ্রি ফর্মেটেও নেই, আর একবার অ্যান্টিতে নেই, 95 ডিগ্রিতে আছে।
আচ্ছা, 1 মিনিট। এটা আওয়াজ করছে কেন? এর কারণ না। আচ্ছা, 1 মিনিট কিনো। এইচ বলতে এই অ্যাঙ্গেলটা দেখো, এইচ, এই অ্যাঙ্গেলটি হচ্ছে 108 ডিগ্রি। আচ্ছা, used মানে N2H4 use. It is largely used as a rocket fuel. Hydrogen and its derivatives are finding wide application in the synthesis of several organic. মানে তোমার এর ক্ষেত্রে ধরো উলকৃষ্ণ রিডাকশন করছে এইসব জায়গায় ইউজ হবে, সেভারাল অর্গানিক ডেরিভেটিভস ইউজ হচ্ছে। অ্যান্ড সাবস্টিটিউটেড প্রোডাক্ট, আচ্ছা, মেডিসিন, হার্বিসাইড, আগাছানাশক হিসেবে ইউজ হচ্ছে, ইনসেক্টিসাইড মানে এর যে অর্গানিক ডেরিভেটিভস মানে লাইক হচ্ছে মেডিসিন, সেগুলোতে জন্য ইউজ, সেগুলো তৈরির জন্য ইউজ হচ্ছে হাইড্রাজিন। আচ্ছা, it is also used as blowing agent in foam rubber industry. যে ফোম রাবার ইন্ডাস্ট্রি বলতে এটা কিন্তু সলিড ফোমের এক্সাম্পল, বুঝছি। রাবার ইন্ডাস্ট্রি বলতে এখানে সলিড ফোম তৈরি হয়। আচ্ছা, এইবারে মেন কোশ্চেন গুলো আছে, এইখানে আছে NF3 স্টেবল while NCl3, NBr3, NI3 are explosive. এক্সপ্লেন। কি করে এক্সপ্লেন করবে? যা, শুনতে পাচ্ছ? হ্যাঁ, বলো, কি করে বলবো বলো। যে NF3 স্টেবল while NCl3, NBr3, NI3 are explosive. সিম্পলি কথায় তুমি সবার ক্ষেত্রে হাইব্রিডেশন যদিও sp3 হবে, আর একটা জিনিস তো বলে দিতে পারবে, সেটা হচ্ছে বন্ড ডিস্টেন্স। বন্ড ডিস্টেন্স তো বললেই হয়ে যাবে। সাইজ দিয়ে বলতে পারো, নাইট্রোজেনের যে অ্যাটমিক সাইজ হয়, সেই অ্যাটমিক সাইজের সঙ্গে 3টে ক্লোরিন সেই সারফেসে থাকতে পারবে না, বা 3টে বিয়ার, তাহলে সব লুজলি বাউন্ড হবে, ইজিলি বন্ডটা ব্রেক করবে। ওটাকে নাহলে এনার্জি দিয়ে বলতে পারো, নাইট্রোজেন তো সেকেন্ড পিরিয়ড, ফ্লোরিন সেকেন্ড পিরিয়ড, মানে 2p2p ওভারল্যাপটা সবচেয়ে বেটার হবে, আর বাদ বাকি ক্ষেত্রে ওভারল্যাপ অত ভালো হবে না, এরকম করে বলতে পারো। দেখি তাহলে এখানে কি আছে। N atom is a sp3 hybrid orbital to form NF3, NH1 lone pair, and each F atom has 3 lone pair. ঠিক আছে। আচ্ছা, লোন পেয়ারের ক্যালকুলেশন জানো তো? মানে প্রত্যেক ক্ষেত্রে 8 হতে হবে, একটা বন্ড হচ্ছে মানে 2টো ইলেকট্রন হয়ে গেছে, বাদ বাকি কটা আছে? আরো 6টা ইলেকট্রন থাকবে ওর অক্টেট ফিল আপের জন্য, তাই জন্য হচ্ছে লোন পেয়ার এখানে 3টে লোন পেয়ার আর 6টা লোন ইলেকট্রন আছে। For smaller size, the 2 atoms, the orbital overlap become maximum. সাইজের দিয়ে বলেছি, তাহলে স্মলার সাইজের জন্য কি হবে না, অরবিটাল becomes size 2 atoms, the orbital becomes maximum, the orbital overlap become maximum to overcome the effect of lone pair repulsion. For moreover, for higher electronegativity of F atom, NF3 has a little tendency to donate the lone pair on nitrogen atom. Hence, for higher Na bond energy, আর একটা জিনিস হয়েছে বন্ড ডিস্টেন্সে বলতে পারো, বন্ড ডিস্টেন্স ছোট হয়ে যাবে, তার জন্য হচ্ছে হায়ার বন্ড এনার্জি অ্যান্ড লিটিল ডোনার এবিলিটি। NF3 is a stable compound. এই লিটিল ডোনার প্রবাবিলিটি বলতে অ্যাকচুয়ালি আনরিয়াক্টিভ হয় আর কি, মানে নাইট্রোজেনের উপরে যে লোন পেয়ারটা আছে, লোন পেয়ারটা 3টা ফ্লোরিনের প্রেজেন্সের জন্য
নাইট্রোজেনের উপরে মানে এর প্রেজেন্সটা কম হয়, মানে এগুলো ফ্লোরিনের দিকে উইথড্র করে চলে আসে। তো এখানে ডেন্সিটি কম হয়, বুঝলি? ইলেকট্রন ডেন্সিটি কম হয় তাহলে কি হবে না, তার ডোনেটিং এবিলিটি কম হবে, তাই জন্য সেটা কি হবে, তার রিঅ্যাক্টিভিটি কমবে, বুঝলে? এটাতে বলতে পারো মানে এটা হচ্ছে স্টেবিলের একটা কথা বলা হলো। আর একটা জিনিস বলা হচ্ছে না এনএফ এর বন এনার্জি বা সাইজ ছোটোর জন্য এনএফ এর তোমার ওভারল্যাপটা ভালো হয়েছে, এনএফ এর বন এনার্জি বেশি। এটা শুধু লেংথ দিয়ে বলে দিয়েছি, আর ওই অ্যাটমিক সাইজ দিয়ে বলেনি বা এনার্জির ক্ষেত্রেও বলেনি যে টুপি টুপি ওভারল্যাপ বেটার হবে। সেই পয়েন্টটা লেখেন তো, বললে তুমি লিখতে পারো, কোনো অসুবিধা কিছু নেই। ইন NCl3 লার্জার Cl atom gives weaker orbital overlap, হবে না। এটা কিন্তু অ্যাকচুয়ালি লার্জ সাইজ বলতে অ্যাকচুয়ালি অ্যাটমিক সাইজের উপর ডিপেন্ড করছে। নাইট্রোজেনের যা সাইজ, Cl এর যে সাইজ, সেখানে একটা নাইট্রোজেনের ওপরে নাইট্রোজেনের সঙ্গে তিনটে Cl কখনো একসঙ্গে অ্যাকোমোডেট হবে না, যদি হয় সেটা উইক ওভারল্যাপ, যেটা বলা আছে উইক ওভারল্যাপ হবে। ইন অ্যাডিশন দেয়ার ইজ এ স্টেডি ক্রাউডিং by three larger Cl atom, হ্যাঁ এতক্ষণ এসছে, by three larger atom স্টেরিক ক্রাউডিং হবে, and lone pair repulsion on bonded atom, এখানেও তিনটে সিএল আছে, তিনটে সিএল এর উপরে তোমার তিনটে করে লোন পেয়ার থাকবে, সে লোন পেয়ারের মধ্যে রিপালশন, লোন পেয়ার রিপালশন অন দ্য বন্ডেড atom. For these three reasons the three NaCl bonds break simultaneously releasing mass energy. So NCl3 actually explosive, এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা ইওলো এক্সপ্লোসিভ, বুঝলে? এর কালারটা ইওলো হয়, ইওলো এক্সপ্লোসিভ হয় একটা। তাহলে কি কি তিনটে কারণ পেলে, তিনটে কারণ যে বলা আছে, এক নম্বর হচ্ছে লার্জ সাইজের জন্য উইকার অরবিটাল ওভারল্যাপ হলো, এটা একটা ফার্স্ট, এনসিএল বন্ড উইকার হয়ে গেছে ফার্স্ট। তারপরে হচ্ছে ইন অ্যাডিশন দের ইজ স্টেরিক ক্রাউডিং, তিনটে সিএল কি হবে, বড় গ্রুপ এসছে, ছোট নাইট্রোজেনের উপরে থাকতে পারবে না, তাহলে নিজেদের মধ্যে স্টেরিক ক্রাউডিং হবে বাই থ্রি লার্জার সিএল অ্যাটম। অ্যান্ড ফাইনাল 3 নম্বর হচ্ছে যে লোন পেয়ার রিপালশন অন দ্য বন্ডেড অ্যাটম, বন্ডেড অ্যাটম হচ্ছে তিনটে তিনটে করে লোন পেয়ার আছে, তাদের রিপালশনের জন্য উইক হয়ে যাবে। বুঝতে পারলো? হ্যালো, হুম। শুনতে পেলে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ তারপরে হ্যাঁ, এরপরে শুনতে চলো। পেয়েছি। আচ্ছা, দ্য বন্ড স্ট্রেংথ ডিক্রিজেস ফার্দার উইথ বিয়ার আয়োডিন, বিয়ার ব্রোমিন আয়োডিন যত যাবে তত কি হবে, আর হচ্ছে বন্ড স্ট্রেংথ তোমার হচ্ছে কমতে থাকবে, ফার্দার ডিক্রিজ করবে, উইক হবে আরো। তো ফর দ্য ইনক্রিজিং ইন সাইজ, সাইজ ইনক্রিজের জন্য হবে, আর কিসের জন্য হচ্ছে না, স্টেরিক ক্রাউডিং এর জন্য বাই দ্য হ্যালোজেন অ্যাটম। সো দে ইনস্ট্যান্টেনিয়াসলি মানে একবার সঙ্গে সঙ্গে ডিকম্পোজ রিলিজিং মাস এনার্জি, অ্যান্ড সো দে আর অলসো বিহেভ এজ এক্সপ্লোসিভ, বুঝলি? মানে যে নাইট্রোজেনের ট্রাইক্লোরাইড, ট্রাইব্রোমাইড, ট্রাই আয়োডাইড, তো এদের মধ্যে বললে ট্রাইক্লোরাইডটা একটুখানি স্টেবল হবে, বাদ বাকি দুটো মানে যে ব্রোমাইড, আয়োডাইড আর ক্লোরাইডের রেসপেক্টে একটুখানি ক্লোরাইডটা স্টেবল হবে। অরবিটালে এনার্জি দিয়েও বলা যেত মানে নাইট্রোজেনের টুপির সঙ্গে ক্লোরিনের টুপির অনেক ভালো ওভারল্যাপ হয়েছে, বাকিদের সঙ্গে হবে না। এবারে পড়ছি হাইড্রোজেনিক অ্যাসিড। আচ্ছা, এইখানে বলতো এই নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট কত? আচ্ছা, অক্সিডেশন স্টেট বললে গন্ডগোল লাগবে। আচ্ছা, ফর্মাল চার্জ বলে এই নাইট্রোজেনের উপরে এই ননের এই যে নাইট্রোজেন আছে এর চার্জ কত? মানে ওই একটা একটার জন্য -1/3 করে। সেটাই, যখন বলবো তখন -1 থেকে করবো। আচ্ছা আচ্ছা, এর প্রিপারেশন মানে HN3 প্রিপারেশন করছি কোথা থেকে দেখো। আগে এইটা মানে সোডিয়ামের অ্যাজাইড প্রিপারেশন করা হয়, হ্যাঁ। অ্যাডফর্মস মানে এই যে N3 না, এর থেকে এটাকে অ্যাজাইড বলছি, N3 মাইনাস
azide. So first sodium azide is obtained by treating NaNH2. NaNH2 মানে সোডামাইড আমি sodium amide বলে দাও with NaNO3, যে NaNO3 সঙ্গে এখানে দেখে দিলে হয়। রিয়াক্ট করলো দিয়ে তৈরি হলো NaN3, NaOH আর NH3 হয়েছে। এবার NaN3 মানে যেটা হচ্ছে সোডিয়াম অ্যাজাইড তৈরি হলো, ইজ নাও ডিস্টিলড উইথ ডাইলুট H2SO4, H2SO4 দিয়ে একে ডিস্টিল করা হবে আন্ডার রিডিউসড প্রেসার, সো দ্যাট কি না aqueous solution of HN3 is obtained in distillate। বুঝলো, ভেতরে আছে লো প্রেসার তৈরি করা হচ্ছে, রিডিউসড প্রেসারে ভেতরে কি তৈরি হয়ে যাবে না যে HN3 মানে হাইড্রোজয়িক অ্যাসিড, সোডিয়াম অ্যাজাইড থেকে হাইড্রোজয়িক অ্যাসিড। এবার দেখো যে এটা NaN3 ডাইলুট H2SO4 দিলে Na2SO4 হবে, HN3 হবে। এটার মধ্যে কোনো ব্যাপার নয়, মানে NaNটাকে রিপ্লেস করে দিয়ে H দেওয়া হয়েছে। এর পরের প্রিপারেশন করছে হাইড্রাজিন থেকে। এগুলো প্রিপারেশন হিসেবে পড়তে পারে, মানে এখানে এরকম কোশ্চেন হতে পারে যে ফ্রম হাইড্রাজিন HN3 ক্যান বি obtained when hydrogen is oxidized। বুঝলে, N2H4 আছে, N2H4 কে অক্সিডাইজ করবো কি দিয়ে না HNO2, মানে একটা NNO2 এসছে, HNO2 দিয়ে অক্সিডাইজ করলাম। এর নাম কি দেওয়া যায়, HNO3 হলো নাইট্রিক অ্যাসিড, এটা নাইট্রাস, তাহলে HNO2 দিলাম নাইট্রাস, HNO3 দিলে তৈরি হবে HN3, একেবারে HN3 তৈরি হয়ে গেল। দেন তৈরি হচ্ছে তোমাদের পাশে 2H2O, আবার করতে পারি এই অক্সিডেশনটা, HNO2 দিয়ে অক্সিডেশন করেছি, এটাকে এমনি ওজন দিয়ে অক্সিডেশন করতে পারি, সেখানেও এটা তৈরি হচ্ছে। আবার এটা দিয়েও করতে পারি যে H2O2 অক্সিডেশন বলতে কি বলতো, এই যে N2H4 কি মানে প্রতিটা নাইট্রোজেন দুটো করে হাইড্রোজেন ছিল, সেখানে হাইড্রোজেন গুলোকে বের করে দিয়েছি, এই জন্য বলছি হচ্ছে অক্সিডেশন হয়েছে। বুঝলে, বা যে নাইট্রোজেনের ওই যে -1/3 হলো, সেটা N2H4 এর দেখবে, N2H4 থেকে এখানে রিডিউসড হয়ে -1/3 হয়েছে, সেটা দেখেও বলতে পারো। বলো কেন অক্সিডেশন, সিম্পলি কথা বলতে N2H4 যে হাইড্রোজেন গুলোকে তুমি বের করে দিয়েছো, সেই স্কেলে অক্সিডেশন বলতে পারো। আদারওয়াইজ বলতে পারো হচ্ছে ওই যে হয়েছে, এর অক্সিডেশন নাম্বার যেটা ছিল সেটা রিডিউসড হয়েছে, আর বেশি নেগেটিভ থেকে এখন হচ্ছে কি মাত্র 1/3। দেখতে পেলে? হ্যালো, দেখতে পেলো? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা এর প্রপার্টি কি হয়, একে অ্যাকচুয়ালি ইউজ করা হয় তোমার এর রিয়াকশনে, কি নাম গো, স্মিডের রিয়াকশনে, যেখানে তোমার হচ্ছে ওই কি বলে অ্যাসিড থেকে ডাইরেক্ট, যেখানে হচ্ছে প্রাইমারি অ্যামিন, অর্গানিক ক্ষেত্রে বলছি, অ্যাসিড থেকে HN3 দিয়ে প্রাইমারি অ্যামিন তৈরি করি, সেখানে ইউজ করি হচ্ছে HN3 কে এজ এ রিয়েজেন্ট হিসেবে। আচ্ছা ফিজিক্যাল, ইট ইজ এ কালারলেস ভোলাটাইল লিকুইড, অন কুলিং ইট ফ্রোজেন, ঠান্ডা করলে জমবে, টু এ সলিড, দ্য লিকুইড অ্যাজ ওয়েল অ্যাজ ইটস ভেপার ডেডলি পয়জনাস। বুঝলে, লিকুইডটা হলো বা আগে যে ভোলাটাইল লিকুইড ছিল যেটা কন্ডিশনে, সেই কন্ডিশনটা বা এটাকে গরম করে ভেপার হবে। আর ডেডলি পয়জনাস, ইট ইজ রেডিলি সলিবল ইন H2O অ্যান্ড অ্যালকোহল, এটা H2O তে খুব ইজিলি সলিবল হয় অ্যান্ড অ্যালকোহলে।
আচ্ছা, অ্যাকশন অফ হিট, হিট দিলে কি হবে বলে মনে হয়? অন হিটিং HN3 get decomposed into N2 and hydrogen, and heat is also produced. হিট প্রডিউস হবে, কি বলো? HN3 ব্রেক করলে অ্যাকচুয়ালি বন্ড এনার্জি গুলো দেওয়া থাকলে বুঝতে পারতে। HN3 এর মধ্যে যে পরিমাণ হাই বন্ড এনার্জি ছিল, যে N2H2 এখন ভেঙে গেল কমপ্লিটলি, এখানে আছে হিট হুম। প্রডিউস হবে, বুঝলে? মানে তুমি তাপ তাপ দিয়ে ভাঙলে কিন্তু অ্যাজ এ রেজাল্ট হিসেবে ওটা কিন্তু পরে হিটই প্রডিউস হবে। কারণ ইন্ডিভিজুয়াল যদি মানে এনথালপি হিসাবে বলি, এর যা এনথালপি ছিল যে প্রথমটা, তার যে এনথালপি ছিল সে তুলনায় এখানে যে এনথালপি আছে কম আছে, বুঝলে? তো তুমি যখন বাদ দিবে তুমি এখন ডেলএইচ নেগেটিভ পাবে। সিম্পলি কথা, কিছু পরিমাণ হিট এই এনথালপি এখানে রিলিজ হয়ে যাবে, বুঝলে? তাহলে হিট প্রডিউসিং হিসেবে আসবে না বোথ সাইডে, তো আমাকে হিটটা ব্যালেন্স করতে হয়, তাই জন্য। আচ্ছা, মনে রাখবো রিয়াকশন গুলো, কাজে লাগবে এগুলো। এবারে যাই হচ্ছে পরে, এটা কি ছিল যেন? স্ট্রাকচার এন্ড বন্ডিং, কেমিক্যাল অ্যাকশন অফ হিট, অনেকগুলো পার্টে পার্টে নোটটা আছে। হ্যাঁ, এবার এটা অ্যাকশন অফ HCl and HI, HCl and HI both decomposed, HCl আর HI দিলে আর কি, both decompose HNO3 into NH3, মানে ছিল HN3, তার সঙ্গে যখন তুমি HX মানে সাপ্লাই করছো তখন কি হবে, বা HI যদি বলো, HI তো পুরোপুরি হাইড্রোজেন, মানে ও তো বন্ড যদি বন্ড লেন্থ বড়, ইজিলি বন্ড ব্রেক করে হাইড্রোজেন দেয়। তো সেই হাইড্রোজেনটা কি হবে না, HN3 যেটা ছিল তোমার হাইড্রোজেনিক অ্যাসিড, সেটাকে কনভার্ট করবে কিসে, NH3 মানে অ্যামোনিয়াতে কনভার্ট করবে, N2 রিলিজ করবে, X2 রিলিজ করবে, বুঝা গেল? একটু মনে রাখতে হবে, যে একটু মনে রাখার নিয়ম করে, এই যে HN3 এর সঙ্গে HX দিয়ে অ্যামোনিয়া হলো এগুলো অক্সিডেশন, HN3 gets oxidized to N2 by HNO3, মানে অ্যাকচুয়ালি N2H4 থেকে HNO2 দিয়ে অক্সিডাইজ করে HN3 স্টেপে নিয়ে এসছে। একে যদি ফার্দার অক্সিডাইজ করে HN3 কে HNO2 দিয়ে, বা HCl মানে হাইপোক্লোরাস, এটা হচ্ছে নাইট্রাস, ওটার নাম হচ্ছে HCl বলতে হাইপোক্লোরাস অ্যাসিড, and acidified KMnO4, KMnO4 ভালো oxidizing agent and reduces them to N2, বুঝছো? আচ্ছা, এবার দেখো HN3 দিলে কি হবে, HN3 নিয়ে কি হবে, অক্সিডাইজ হয়, কি তৈরি হবে গো, অক্সিডাইজ হবে টু N2, এখানে দিয়েছি এখানেও তৈরি হবে N2। আচ্ছা, KM এর উপরে সলিউশনটা দেওয়া আছে না, KM এর উপরে সলিউশন ক্লিয়ার করি। KM এর ক্ষেত্রে সেম হচ্ছে, হ্যাঁ, এই যে আচ্ছা, এইখানে একটা জিনিস আছে, একটুখানি মানে লিখে নিতে হবে আর কি। এই যে জায়গাটা না, এই যে জায়গাটা, এখানে একটা ছোট্ট করে ও লিখতে হবে, যা
এবার ছোট করে ও হবে, মানে যে N2O আর কি, পরেরটার জন্য HCl, পরেরটার জন্য MnSO4। বুঝতে পারলো? ওখানে reduces them to N2O, HCl and MnSO4, আর শেষটাকে রেসপেক্টিভলি জুড়ে দিলেই হবে। এবার আছে reduction, it is reduced by hydrogen in presence of sodium amalgam to NH3। এটা তো অলরেডি এরকমটা রিডাকশন করে এসছি, সেটা রিডাকশন হিসাবে বলিনি যদিও, মানে যে HCl আর HI যে বললাম যে হাইড্রোজেন সাপ্লাই করছে তার জন্য NH3 হয়েছে। তো সেম জিনিসটা এখানে করেছি, অ্যাজ এ HCl বা HI দিয়ে নয়, একবার ডাইরেক্টলি হাইড্রোজেনের সোর্স দিয়ে। ইট ইজ রিডিউসড বাই হাইড্রোজেন ইন প্রেজেন্স অফ সোডিয়াম অ্যামালগাম। এবং রিডিউসড হলে কি তৈরি হবে গো? কি অ্যামোনিয়া। তৈরি হবে? অ্যামোনিয়া। আচ্ছা, এবারে এইখানে অ্যামোনিয়া তোমার ইয়ে ছিল, কি বলে জানো, হাইড্রোজেন বেশি ছিল, রেশিওতে দেখো হাইড্রোজেন বেশি ছিল, মানে একটা HN3 রেসপেক্টে 4 গুণ হাইড্রোজেন ছিল। এখানে ওই যে 2NH3, তো সেরকম রেসপেক্ট হলে কত হতো? 8 হওয়ার কথা ছিল, 5H2 আছে, মানে হাইড্রোজেন একটু কম আছে। তো এখানে কি হয়েছে দেখো, N2H4 তৈরি হয়েছে, মানে হাইড্রোজেন তৈরি হচ্ছে, কমপ্লিটলি রিডিউসড হয়নি। কমপ্লিটলি রিডিউসড হলে NH3 হইতো। দেখতে পেলো? হাইড্রোজেন যদি হাইড্রোজেন কম দিই তাহলে সেখানে তৈরি হবে হচ্ছে হাইড্রোজেন, আর হাইড্রোজেনের সোর্স যদি বেশি থাকে তাহলে সেখানে তৈরি হবে NH3 অ্যামোনিয়া। বা ক্লিয়ার দেখালো একটা আচ্ছা, অ্যাসিডিক নেচার, একে তো অ্যাসিড বলি, তো হাইড্রোজেনিক অ্যাসিড তো অ্যাসিডিক নেচার আছে। তো অ্যাসিডিক নেচার দেখো, ইট ইজ এ উইক অ্যাসিড, বেশি উইক অ্যাসিড, স্লাইডলি স্ট্রঙ্গার দেন অ্যাসিডিক অ্যাসিড। অ্যাকচুয়ালি বলতে কি, আমাদের যে মিনারেল অ্যাসিড গুলো আছে, মিনারেল অ্যাসিড গুলো সব ক্ষেত্রে বেশি অ্যাসিডিক হয়। তো সেই অর্থে এখানে চলে আসছে কি, মানে এই যে তো কি হবে না, স্ট্রং অ্যাসিড হবে, অর্গানিক অ্যাসিড বলতে অ্যাসিডিক অ্যাসিড থেকে। দেখো সলিউশন ডিজলভ সার্টেন মেটালস, কিছু মেটালকেও, এটা মেটাল, হ্যাঁ, এই কিছু মেটালসকেও ডিজলভ করে, লাইক জিঙ্ক, কপার, এফি, যাই হোক না কেন সবার যে কি তৈরি হবে, N3 আছে, সবার অ্যাজাইডই তৈরি করবে। সোডিয়ামে যখন অ্যাজাইড তৈরি করছিল, এদেরও সবই অ্যাজাইড হবে N3, মানে অ্যাজ এ N3 কে ধরবে, N3 তো সিঙ্গেল মাইনাস, তো এর হোল টু মানে কি 2 মাইনাস, কপার যে আছে, কপার অ্যাকচুয়ালি কিন্তু কপার এখানে 2 প্লাস কন্ডিশনে আছে, মানে Cu প্লাস 2 সঙ্গে দুটা এরকমের 2 হচ্ছে, মানে কি মাইনাস -2 মাইনাস করে গেলে কপার নিউট্রাল হলো, ঠিক আছে, ইলেকট্রিকের নিউট্রাল। এরকম করে তুমি সংকেতগুলো দেখতে পারবে, বা যে এই করলাম ভ্যালুস গুলো এক্সচেঞ্জ করে দিলেই হবে। আচ্ছা, জিঙ্ক, কপার, Fe উইথ দ্য ফরমেশন অফ অ্যাজাইড অফ N2 and NH3। অ্যাজাইড তো হলো, তার সঙ্গে সঙ্গে N2 হবে, নাইট্রোজেন, আর অ্যামোনিয়া নাইট্রোজেন তৈরি হবে, নাইট্রোজেন নাইট্রোজেন অ্যামোনিয়া বলবে, নাইট্রোজেন অ্যামোনিয়া তৈরি হবে। এর আবার পড়ে স্ট্রাকচার এন্ড বন্ডিং। দেখো, আইআর স্টাডিজ অফ HN3 মলিকুল হ্যাভ শোন দ্যাট দিস মলিকুল, আগে স্ট্রাকচারটা দেখে নাও, তারপরে বুঝো। যে এই ফরম্যাটে 1 নম্বর হতে পারে, 2 নম্বর হতে পারে। আচ্ছা, ফিগার রেজোনেটিং স্ট্রাকচার হিসেবে, দুটো রেজোনেটিং স্ট্রাকচার হিসেবে কি হবে, তাহলে কি এদের মধ্যে সবগুলো যে একটা করে যে বন্ড, এর ক্ষেত্রে এই থার্ড বন্ডটা, এর ক্ষেত্রে সেকেন্ড বন্ডটা। আচ্ছা, ফিগার রেজোনেটিং স্ট্রাকচার অফ দ্য HN3 মলিকুল, আচ্ছা রেজোনেটিং স্ট্রাকচার হিসেবে রেখেছে, রেজোনেটিং হাইব্রিড করেনি। রেজোনেটিং হাইব্রিড যদি করতো, সাপোজ যদি রেজোনেটিং হাইব্রিড করতাম, তাহলে করতে কি, এই এন এন এই এন করতাম, এর সিঙ্গেল বন্ড, এর ডাবল বন্ডটাকে কনস্ট্যান্ট রাখতাম,
আর একটা বন্ড এখানে ডট করতাম, এখানে 3 নম্বর বন্ডটা ডট করতাম, আর এখানে এইচ রাখতাম। এটার মধ্যে বন্ডের কোনো চেঞ্জ হয়নি। আর ওভারঅল তোমার তখন ওভারঅল চার্জ 0 করে দিতাম, বুঝলে? মানে এরকম করা যায়, এইটাকে মাঝে প্লাস রেখে দিয়া এটাকে মাইনাস হাফ, এটাকে মাইনাস হাফ করতে পারতাম, কারণ অ্যাকচুয়ালি দেখো মাইনাসটা হয় শুরুটাতে আছে নাহলে শেষটাতে আছে, আর কোনো জায়গায় মাইনাস নেই, মানে আজ রেজোনেন্স হাইব্রিড আঁকলে। দেখতে পেয়েছো? হ্যালো? হ্যাঁ 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 দেখতেছি। The higher studies of HNC molecule have shown that this molecule, which is covalent in nature, has an unsymmetrical band structure in which all the three N atom lies in the same line, বুঝলো? সেম লাইনে আছে, সেম লাইনে থাকবে, বাট এই যেটা আছে সেটা কিন্তু সেম লাইনে থাকবে না, বুঝছে? the same line but atom lies out of the line, লাইন থেকে বাইরে রইবে, বুঝছে? আচ্ছা আচ্ছা, the structure of Agent3 molecule is resonance hybrid of the following two structure. দুটো স্ট্রাকচার রেজোনেটিং হাইব্রিড হিসেবে আছে। বন্ড ডিস্টেন্স গুলো বলা আছে, দেখো এন এন এর বন্ড ডিস্টেন্স তো প্রায় দুদিকে দুটো এন আছে, দুটো প্রায় একই রকম, তাহলে সিমিলার টাইপের, দুটো দিয়ে ডাবল বন্ড করা হয় যেটা পরে। তো বন্ড ডিস্টেন্স 1.24 অ্যামস্ট্রং হয়, আর এই যে এইচ এন এন মানে যে হাইড্রোজেন নাইট্রোজেন আর নাইট্রোজেন যে অ্যাঙ্গেল সেটা 120 ডিগ্রি হয়েছে। আর ওখানে থাকলে তোমার হচ্ছে 120 ডিগ্রি বলতে এটা হলো সাপোর্ট করে আছে sp2 কি লিখলে 5 6 7 8 না, sp2 হিসেবে টাকে দিন, একটু থাকলে sp3 থাকার কথা, বুঝলে? আচ্ছা দেখো স্ট্রাকচার। আচ্ছা এখানে হাইব্রিড স্ট্রাকচার হিসেবে যেটাকে দেওয়া আছে, মানে অ্যাকচুয়ালি হাইব্রিড করছে এর আর কি, এই যে এখানে যেটা লেখা আছে এটা মানে হচ্ছে মাঝেরটা, the central and the মাঝের center may be considered to sp hybrid orbital for bonding। এটা অ্যাকচুয়ালি ইউজ হবে, হ্যাঁ ইউটা আগে ইউজ sp hybrid orbital মানে মাঝের নাইট্রোজেনটা যেটা আছে কি এইটা, এক্ষেত্রে যদি দেখো এখানে দেখতে পাবো বা এখানে দেখতে পাবো ওর সবসময় দুটো করে ডাবল বন্ডই থাকে, হয় ফাই ওয়ান ফাই টু বা বুথ সাইডের দুটো করে ফাই। তো ওটা sp hybrid orbital থাকে রে। and the এই যে n যেটা বললাম, the n atom linked to the hydrogen atom may be supposed to sp3 hybridized হবে, কারণ দেখবো কেন sp3 hybridized হবে, এখানে দেখবো লোন, এটা তো একটা অরবিটাল ইউজ করছে একটা সাইড, এখানে একদিকে একটা ইউজ করছে, আর দুটা লোন পেয়ারের জন্য আগে বাকি দুটা, মানে যেভাবে হচ্ছে sp3, নাহলে এই হিসাবে করতে পারো নাইট্রোজেনে হচ্ছে 5টা, আচ্ছা দেখি দাঁড়ো, এই নাইট্রোজেনের হচ্ছে 5টা ইলেকট্রন, পাশের বন্ডটার জন্য একটা পাবে, হাইড্রোজেন আর একটা দিবে, আর এই মাইনাসটার জন্য আর একটা ইলেকট্রন হবে, এরকম করে করা যেতে পারে। আচ্ছা
প্রথম যে স্ট্রাকচারটা আঁকছি, প্রথম স্ট্রাকচারে হচ্ছে ওটা sp3 হাইব্রিড, আর দ্বিতীয় স্ট্রাকচার sp2 হাইব্রিড। এটা আবার কি জিনিস দেখো, এই যে স্ট্রাকচারটা আঁকা আছে, এই স্ট্রাকচারে এটা হচ্ছে sp3 বোঝা যাচ্ছে, কিন্তু এই স্ট্রাকচারে তখন দেখে বুঝতে পারবো এটা কি হিসাবে আছে, sp2, মানে হাইব্রিড, রেজোনেন্স হাইব্রিডটা এরকম আঁকলাম, তার জন্য অ্যাঙ্গেলটা হয়ে যায় হচ্ছে sp2, মানে 120 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। বুঝলো? এটা sp2 বুঝতে পারবো তো, এই জায়গাটা sp2 বুঝতে পারবো। হ্যাঁ হ্যাঁ এটা লোন পেটে রাখছে, এটাতে হাইড্রোজেন, এর পাশে এটা নাইট্রোজেন, আর যেটা বা আরেকটা যে পি আছে সেটাকে নিয়ে ইয়ে করে দিবে, কি বলে, সেটাকে লিয়া এর সঙ্গে ওভারল্যাপ করে দেবে, মানে যে পাই বন্ড করে দেবে, তাই জন্য sp2 হাইব্রিড অরবিটাল হিসেবে রইবে। আচ্ছা, এরপরে the azide of alkali metals are used for the preparation of N2 of high purity, মানে বেসিক্যালি যে ডিকম্পোজ করে দিলেই তো একবারে N2 গ্যাস বেরিয়ে যাবে। তো azide of alkali metals are used for the preparation of N2 of high purity. নেক্সট হচ্ছে the azide of heavy, ফর এক্সাম্পল হচ্ছে লেডের, মার্কারি বা বেরিয়াম, এদের যদি অ্যাজাইড থাকে আর ইউজড অ্যাজ ডিটোনেটার্স, ডিটোনেশন বলতে বোমটাকে, বোম ফাটানোর সময় বোমকে যে ইগনাইট করা হয়, মানে বোমকে শুরু যেটা করা হয়, মানে ইগনাইশন, বোমের ক্ষেত্রে ইগনাইশন হিসেবে যেটা ইউজ করে সেটাকে বলে ডিটোনেটর। তো ডিটোনেটর বোমস সিন্স দিস অ্যাজাইড এক্সপ্লোড when struck or হিটেড, মানে যখন ধাক্কা মারা ওঠে বা হিট করে, দেখো কি ইগনাইট করা, ধাক্কা দেওয়া হয় ছোট্ট করে, বুঝছে, সেই হিসাবে এটা কি করে না এক্সপ্লোড করে, তাই জন্য এদেরকে ইউজ করা হবে পিবিএইচজি বা বেরিয়ামকে আজ ইউজ করা হবে ডিটোনেটর হিসেবে। ব্লুমটাকে ব্লাস্ট করার জন্য অ্যাক্টিভেট করা হয় যেটা দিয়ে, ইগনাইট করা হয় যেটা দিয়ে, সিম্পল আগুন ধরানো হয় যেটা দিয়ে, সেটা নাম হচ্ছে ডিটোনেটর। N3 minus ion is considered as a pseudo halide ion. বুঝলো, সিউডো হ্যালাইড আয়ন বলতে সিউডো হ্যালোজেন পড়ছো, বুঝলো, সিউডো হ্যালাইড তো পড়ছো অলরেডি, সিএন মাইনাস তো সিউডো হ্যালাইড, আর যদি সিএন কে দুটো সিএন কে হোল টু হিসাবে লিখি, সিএন এ হোল টু, তখন সেটাকে বলবো সিউডো হ্যালোজেন, আর মাইনাস এর জন্য ওটা সিউডো হ্যালাইডই ছিল। সেরকম সিউডো হ্যালাইড আয়ন, 10 minus ion has 16 outer electron and then isoelectronic with CO2. আইসোইলেকট্রনিক বলতে সবগুলো ইলেকট্রন যোগ করতে হয়। কার্বনে কটা হবে না, কার্বনে 6টা আর দুটো অক্সিজেনে 8 8 16টা, 16 হচ্ছে 22টা। এখানে নাইট্রোজেনে কি হবে, 3টে নাইট্রোজেনে 7 দিনে 21টা, আর মাইনাসের একটা, তো 22টা। আচ্ছা, বন্ডিং ও অ্যাজাইড আয়ন, আচ্ছা 1 মিনিট, স্ট্রাকচারের বন্ডিং একটুখানি দেখছি, মানে যে কোনটা sp3 কোনটা sp2 হাইব্রিড, sp এগুলো দেখে নিচ্ছি। এবার একটু রাইট হচ্ছে আবার ওই একই পয়েন্ট, স্ট্রাকচারের বন্ডিং অফ দ্য অ্যাজাইড আয়ন, বুঝছে, ওখানে জাস্ট দুটো রেজনে শিখেছিলাম, এখানে ফর্মাল চার্জ দিয়ে বিভিন্ন রেজনেন্স গুলোকে প্রেজেন্ট করছে। তো এক্স রে অ্যান্ড ইলেকট্রন ডিফ্রাকশন যে স্টাডি আছে, the metallic azide have indicated that the azide ion has a linear symmetrical structure, মানে এটা হচ্ছে অ্যাজাইড আয়নের, আগেরটাকে হচ্ছে কি HN3 করছি। তো অ্যাজাইড আয়ন has linear symmetrical ion has linear symmetrical structure in which all the 3 nitrogen atoms lie in the same line, সেটা আগে বলা হয়েছিল HN3 ক্ষেত্রে both n and bond distance are equal to 1.15 angstrom। দেখো আগে কত ছিল বলি, HN3 এর সঙ্গে কত ছিল, 1.24 angstrom ছিল, বুঝলো, n এর অ্যাঙ্গেল,
এবার দেখেন এইচটা পালিয়ে গেছে, মানে এইচটাকে ধরাই হয়নি, মানে আজ N3 মাইনাসে করে দিই। তো সেখানে সবগুলো বন্ড ইজ সিমিলার, ইট ইজ ট্রু স্ট্রাকচার is supposed to be the resonance hybrid of the following three structure. 1 2 3 তিনটে স্ট্রাকচারের মধ্যে ফলোইং হাইব্রিড। থ্রি রেজোনেটিক স্ট্রাকচার অফ দ্য অ্যাজেড আয়ন আছে, সবগুলোকে একসঙ্গে জুড়ে দেবে, সবগুলোতে মোটামুটি ডাবল বন্ড একটা করে আছে, একটা করে বন্ড তো আছে, আর বাকি বন্ড গুলো অ্যাকচুয়ালি ভেঙে যায়। আচ্ছা, এটা অ্যাজেড আয়ন মানে মাইনাস আয়ন কন্ডিশন আছে, ভিতরে প্লাস টু মাইনাস প্লাস, এগুলো না অ্যাকচুয়ালি হলে প্রথম যে স্ট্রাকচারটা আছে ওইটা রেজোনেটিং কন্ট্রিবিউশন বেশি হবে। তো ইন স্ট্রাকচার আমাদের সেন্ট্রাল এন অ্যাটম, মানে যেটাকে বি অ্যাটম হিসেবে এ বি সি হিসেবে প্রেজেন্ট করছি, in its excited state is sp hybridized while the terminal n atom remain unhybridized. Structure 1 এর ক্ষেত্রে the formation of the different bonds in N3 minus 1 has been shown in the figure below. আচ্ছা, কিভাবে করা হচ্ছে দেখো, আমি এটাকে পুরোটা প্রেজেন্ট করা হচ্ছে। NB কি হচ্ছে না sp hybridized, তাহলে ওর ক্ষেত্রে গ্রাউন্ড স্টেট করে NB এক্সাইড sp হাইব্রিডাইজ করে দিচ্ছি, আর একটা ইলেকট্রনকে আটক করেছে, আর মাঝে নাইট্রোজেনের কোনো লোন পেয়ার নেই। হ্যাঁ, তাহলে sp হলো, বাকি দুটোর জন্য থাকলো। এই sp হাইব্রিডাইজে অরবিটাল কার জন্য ইউজ করে, দুটো নাইট্রোজেনের সঙ্গে বন্ডের জন্য ইউজ করবে, আর দুটো পি তে পরে ডবল বন্ড করবে। NB এর ক্ষেত্রে কি আছে দেখো, একটু জাস্ট নিজে বুদ্ধি করে দেখো, পুরোটা বুঝতে পারবো। NB এর sp হাইব্রিডাইজ তো হয়ে গেল, এবারে Na মাইনাস Na বলতে এটা সোডিয়াম নয়, হ্যাঁ, Na দিয়ে মার্ক যেটা করেছি সেই মাইনাস আয়নটা, ওটাতে কটা ইলেকট্রন আছে, মাস্টার দিকে 6টা ইলেকট্রন আছে, হয়েছে। সাধারণত কি যে 2s2 2p 4 রাখার জন্য আমি কি করছি 2py তে চুরি লোন পেটা রেখে দেওয়া আছে। কেন যদি বলতে চাই, ওদের ক্ষেত্রে জেড যে আছে না, জেডটাকে বেশিরভাগ ক্ষেত্রে অ্যাজ এ মলিকুলার অ্যাক্সিস ধরা হয়, তাই জেড এর ডাইরেকশনে হাইব্রিডেশনটা করা হয়, বুঝলো, ওভারল্যাপটা জেড দিয়েই করা হবে, তাই জন্য জেড কে রাখছি। তাহলে এর ক্ষেত্রে এই যে এন এ এর ক্ষেত্রে তাহলে রয়ালও দেখো দুটা লোন পেয়ার হবে, তাই 2s এ আর 2p তে। আর ওগুলো যদি হাইব্রিডেশন করতে হয়, হাইব্রিডেশন সেন্টার অ্যাটমে হয়, বাকিদের তো নয়। আচ্ছা, এনবি প্লাস এটা মাঝে যেটা যার হাইব্রিডেশন এসপি বেড়েছিল তার লিয়ে আসছে দেখো, এসপি এস আর পি দুটো সিঙ্গেলি ফিল্ড, এর দুটো পেয়ার করে দিয়েছি। আর একটা করছি কাই, ওর একটা জেড এর সঙ্গে 2p জেড, আর এটা নিচে যে এনসি আছে, এনসির কি হচ্ছে এটা একটু মিলিয়ে করা হচ্ছে সিম্পলি। হ্যাঁ, এনসির ক্ষেত্রেও দুটা লোন পেয়ার থাকে, এটা 2s এটাকে রেখেছি 2p জেড এ, আর একটা তো এন এর ক্ষেত্রে 2s এ রাখছি 2py তে রাখছি। কেন না, এনবির যে এসপির সঙ্গে কি হচ্ছে, এর এক্স এর সঙ্গে এর এক্স বরাবর রাখছি, এরও এক্স অ্যাক্সিস এর সঙ্গে এনসি এক্স এর রাখা হচ্ছে। এবার দুটো যে পি মানে পি অরবিটে ওভারল্যাপ করবে, যদি উপরটা 2p জেড করি দেন নিচে যেটা আছে তার ওয়াই করতে হবে, ওই জন্য তার লোন পেয়ারটাকে ইচ্ছা করে রাখতে হবে কোথায় না 2p জেড, মানে এনসির ক্ষেত্রে ওটা রাখবো 2p জেড এ, আর এনবির ক্ষেত্রে ওটা রাখবো 2p কিসে গো। আচ্ছা,
2p ওয়াইতে রাখো এন এর ক্ষেত্রে, আর এনবি তো সবগুলোকে আনপেয়ার করে হয়ে আছে হচ্ছে এসপি হাইব্রিড, আর দুটো পিওর পি অরবিটালে কি আছে গো, দুটো পিওর পি অরবিটালে দুটো আনপেয়ার ইলেকট্রন আছে। এই দুটো আনপেয়ার ইলেকট্রন একবার একটা হচ্ছে তোমার এন এর 2p জেড এর সঙ্গে জেড জেড ওভারল্যাপ হচ্ছে, আর এনসির সঙ্গে ওয়াই বরাবর হচ্ছে ওভারল্যাপ করছে। আচ্ছা, দেখতে পাইলো, বুঝতে পারলো কিনা বলো দেখি? হ্যাঁ actually ওইখানে যে ওই যে এন, হ্যাঁ বলো। এন এটা এটা কি সোডিয়াম নয়, হ্যাঁ এটা যে মার্ক করছি না এই নাইট্রোজেনটা আর কি, এন হ্যাঁ এটাকে ওই প্রেজেন্ট করে এন এ দিয়ে, বি এটাকে এনসি দিয়ে, ওই এই যে আর কিছু না। 2p4টা করছে ওটা মিলিয়ে মিলিয়ে করছে আর কি। হ্যাঁ 2p4 2p4 তো মানে এত একটা ইলেকট্রন কম আছে না, এটা ইলেকট্রন অ্যাকচুয়ালি 4টা হ্যাঁ আছে, এই দুজনের একটা একটা হ্যাঁ করে বেশি আছে, 6টা করে আছে, বুঝলো? হুম তো এই এর 4টাকে কমপ্লিটলি আনপেয়ার করিয়া 4টা সিঙ্গেল ইলেকট্রন, তার মধ্যে আবার দেখে যে এটা তো এসপি হাইব্রিড করতে হবে, এস আর শুরুর পি, পি লেয়ার এস এর সঙ্গে এখানে যদি পি এক্স দেওয়া হচ্ছে, তো পি এক্স লিয়া কি করছে মানে এক্স অ্যাক্সিস বরাবর করছি আর কি, এস এস লিয়া ওটাকে করে দিচ্ছি হচ্ছে এসপি, বুঝছি? তো এসপিটাকে কি হুম এক্স অ্যাক্সিস বরাবর রাখছি, তো এস মানে এক্স অ্যাক্সিস বরাবরই ওটাকে হচ্ছে ওভারল্যাপও করেছি, এক্স অ্যাক্সিস বরাবর দেখো ওটাকে এক্স অ্যাক্সিস বরাবর ওভারল্যাপ হুম করেছি, এই যে এটাই বলে এটা হচ্ছে মাঝেরটা, এটা হচ্ছে যে এর এক্স আর এরও এক্স ইউজ করছে, 2p এক্স ইউজ করছে, এক্স অ্যাক্সিস বরাবর যেহেতু এসপিটা আছে, এবার যদি এক্স ইউজ করছি আর বাকিতে কি আছে ওয়াই আর জেড, তো প্রথম বা এন এর জেড লিখছি, কারণ তার জেড এর সঙ্গে জেড এর সঙ্গে আনপেয়ার রাখছি, আর ওই জন্য তার ওয়াই তে কি হচ্ছে না ওয়াই তে পেয়ার ইলেকট্রন আছে। আবার নিচে এই যে সি 3 নম্বর যেটা আছে সিটা, তার দেখো ওয়াই এর সঙ্গে পাই বন্ড করছি, তাই জন্য তার জেড এ মানে পেয়ার ইলেকট্রন কিন্তু করার 6টা ইলেকট্রন আছে ওখানে, হুম ঠিক আছে? এই আর এগুলা করব, আর কি আছে দেখি দাঁড়ো। অ্যাকশনে পেয়েছে, এইটা হলো আর ওটা করে দিই, এটা কোনো ঝামেলা কিছু নেই, ছোট্ট পেজ আছে, 3টার পেজ আছে, পারবো। The NF3 has no donor properties, but PF3 forms many complexes with metal. বুঝছি? বলছি NF3 তে নাইট্রোজেনের উপরে যে লোন পেয়ারটা আছে তার কোনো ডোনার প্রপার্টি নেই। আমি তো বলে দিলাম যে NF3 স্টেবল কেন, মানে স্টেবল বলেছি, তার সঙ্গে সঙ্গে এটা অ্যাকচুয়ালি আনরিয়াক্টিভ কেন, নন রিয়াক্টিভ, কেননা এটা রিয়াক্ট করেনি, কারণ নাইট্রোজেনের উপরে যে লোন পেয়ার, সেই লোন পেয়ার 3টা ফ্লোরিনের এফেক্টের জন্য পুরোপুরি পালিয়ে গেছে, বুঝলি? তো N uses sp3 hybrid orbital to form NF3 and contains one lone pair in one of its one of its hybrid orbital. For higher electronegativity of fluorine, fluorine higher electronegativity জন্য the bonding electron pairs shift towards the F atom, making electron deficiency on nitrogen atom. So nitrogen atom hold in its own lone pair firmly, মানে সিম্পলি কথা বলতে গেলে এই নাইট্রোজেনটার উপরে 3টে এফ এর এফেক্টের জন্য কি হবে, ওর নিজের উপরেই নিজেরই ইলেকট্রন ভ্যাকেন্সি হয়েছে। আগে কি বলছিলাম লোন পেয়ার ছিল, লোন পেয়ারকে তুলে নিয়েছে, লোন পেয়ার অ্যাভেলেবল নেই, এইখানে ওটাকে ঘুরিয়ে বলছে নাইট্রোজেনের উপরে 3টে ফ্লোরিনের জন্য ইলেকট্রন উইথড্রয়িং এর এফেক্টের জন্য এর উপরে ইলেকট্রন ভ্যাকেন্সি তৈরি হয়েছে, তাই জন্য সে কি করবে
তার উপরে যে দুটো লোন পেয়ার ছিল, মাথার মাথা লোন পেয়ার ছিল, তাদেরকে অনেক বেশি পরিমাণ হোল্ড করে রাখবে, অনেক বেশি শক্তিতে হোল্ড করে রাখবে। আলটিমেট মানে কি, তার ডোনেট করার এবিলিটি একবারে নেই। তো এন অ্যাটমস হোল্ড ইটস লোন পেয়ার ফার্মলি, খুব টাইটলি হেল্ড করে রাখুন, অ্যান্ড শোজ নো টেন্ডেন্সি ফর ডোনেশন, ডোনেশনের জন্য কোনো টেন্ডেন্সি দেখাবে না, তাই জন্য হচ্ছে এনএফ3 হ্যাজ নো ডোনার প্রপার্টিস, করবেন। বাট পি অলসো ইজ sp3, সবই sp3 ইউজ করবে টু ফর্ম pf3 and contains one lone pair যেমন ছিল। The electron deficiency arising over p due to high electronic atom is neutralized, কি neutralized হবে, by p pi d pi back bonding। কার p pi d pi back bonding বলতো, কার p pi এটা d pi আরেকবার বলুন। বলছি ব্যাক বন্ডিং যে লেখা আছে p pi ফসফরাস d pi back bonding, মানে ফসফরাসের ডি অরবিটাল আর ফসফরাসের ফ্লোরিনের পি অরবিটাল। এইটাই হচ্ছে নাইট্রোজেনের নাই, নাইট্রোজেনের ডি নেই অ্যাকচুয়ালি। সোজা কথা বলে নাইট্রোজেনের কি না, ডি নেই। ডি অরবিটাল না থাকার জন্য নাইট্রোজেনের ক্ষেত্রে ব্যাক বন্ডিংটা হয় না। এটা উপরে এটার সঙ্গে একটু অ্যাডও করে দিতে পারো, মানে অ্যাড নাই করে পরে তাহলে লিখতে হবে যে নাইট্রোজেনের বিকজ অফ হচ্ছে কি লিখবো না, অ্যাবসেন্স অফ ডি অরবিটাল, দিস টাইপ অফ পি পাই ডি পাই ব্যাক বন্ডিং, p pi d pi back bonding is not formed. P pi d pi back bonding interaction is not occur for NF3, so NF3 become electron deficient and held its lone pair property, বা more tightly লিখে দিতে পারো, so has no donor property। আচ্ছা, এখানে কি আইডি না, p also use sp3 hybrid। আচ্ছা আচ্ছা, F atom is neutralized by the p pi d pi back bonding by the lateral overlap of a filled p orbital of any F atom with empty d orbital on p atom, p d এর সঙ্গে, বুঝলো? ব্যাক বন্ডিং বলতে ঝামেলার কিছুটা নয়, যখন লিগেন্ড থেকে মেটাল দিকে আসলে তখন ব্যাক বন্ডিং বলে আর কি, বুঝলো? আর কোনো কিছু ব্যাপারটা নয় অ্যাকচুয়ালি প্রথম যে বন্ডটা তৈরি হয় সেটা তো হচ্ছে কোভ্যালেন্ট তৈরি হয় ফসফরাস আর ফ্লোরিনের মধ্যে, কিন্তু যখন লিগেন্ড আবার মেটাল সেন্টারকে ডোনেট করে তখন সেটাকে বলে দেয় এটি হচ্ছে পি পাই ডি পাই ব্যাক বন্ডিং, বুঝলো? তো পি পাই লেখা মানেই বুঝতে হবে তা ফ্লোরিনের পি, বুঝলো? যখনই বলে পি পাই ডি পাই ব্যাক বন্ডিং তখনটা বুঝতে হবে এই পিটা হচ্ছে মানে ফ্লোরিনের পি, আর ডিটা মানে হচ্ছে ফসফরাসের ডি। মানে যখন এরকম লেখা আছে এরকম লিখে রাখলে খুব সুন্দর বোঝা যায় কোন দিক থেকে কোন দিকে ব্যাক বন্ডটা হচ্ছে। আচ্ছা, এরপরে যাই। সো পি অফ phosphorus of pf3 can donate its lone pair to the empty d orbital of the metal to form complexes। আচ্ছা, pf3 is known, pf5 is known, but nf5, ph5 and pi5 are unknown। সিম্পলি কথা ওই একই কোশ্চেন, আগে pf5 আর nf5টা তুমি ইজিলি বলে দিতে পারবো যে ফসফরাসের ক্ষেত্রে ডি অরবিটাল আছে, ওই যে ফসফরাসে যে 3s2 3p3 আর 3d0 আছে, তার জন্য কি করতে পারে ভ্যালেন্স বন্ড থেকে বলে দিতে পারো যে ইলেকট্রন গুলোকে কি করতে পারে যে 5টা আনপেয়ার ইলেকট্রনস, p can create 5 unpaired electrons by unpairing 3s2 ইলেকট্রন আনপেয়ার করে কি করতে পারে না, ও 5টা আনপেয়ার ইলেকট্রন করতে পারে। তাই ফসফরাসের ক্ষেত্রে কি হয়, তাই ফসফরাসের ক্ষেত্রে hence for the presence of empty 3d orbital এর presence এর জন্য orbital in the excited state p get 5 unpaired electron and forms pf5 molecule। এবার এটাই নাইট্রোজেনের ক্ষেত্রে কি করব দেখে দিলাম, to form pentavalent compound like pH5 pi5 one d orbital of p must take part in the bonding with hydrogen। আচ্ছা দাঁড়াও আগে NF3টা বলে দিই।
আচ্ছা এই যে নাইট্রোজেনটা বলে দিই তারপর যাই ঠিক। মানে যে PF3 যেহেতু বলা হয় তারপর NF3 টা বলে দিই। The valence electronic configuration of N is 2s to 2p3 to form NF5. N must have 5 unpaired electrons in its valence shell. For absence of d orbital, nitrogen cannot create 5 unpaired electrons, so it's valence in the valence shell. So it is fails to কি হবে? না fails to form pentavalent compound like NF5 হয়ে গেল, বুঝলে? আর কোনো ব্যাপার নেই। এইবার একটা জায়গায় আসি, উপরে কোশ্চেনটা কি ছিল? তো এনে একাই গেল PF5 is known but NF5 is unknown, এটা কমপ্লিট হলো। এবারে পরে PF5 এর সঙ্গে আমরা কম্পেয়ার করি PH5 and PF5 বুঝলো, PH5 and PF5 সিম্পলি কথা এখানে সবচেয়ে সরল যেটা সিম্পলেস্ট মানে এক্সপ্লেনেশন দেওয়া যায় সেটা হচ্ছে এই যে যার যে গ্রুপের ধরো ফসফরাসটা মানে 5 নম্বর গ্রুপের ছিল, মানে রোমানে 5 গ্রুপের ছিল মেনুর ক্ষেত্রে, তো সেখান থেকে হলে তার যে ম্যাক্সিমাম যে অক্সিডেশন নাম্বার মানে যে 5 ম্যাক্সিমাম অক্সিডেশন নাম্বার সেটা অ্যারেঞ্জ করতে সাহায্য করে কে না মোস্টলি ইলেকট্রোনেগেটিভ যে অ্যাটমটা আছে কে না ফ্লোরিন, একমাত্র ফ্লোরিনই কি করে না যে কোনো গ্রুপের যার যে ম্যাক্সিমাম কোভ্যালেন্সি হয় মানে যেটা অ্যাকচুয়ালি তার গ্রুপ নাম্বারের সঙ্গে ইকুয়াল হয়, তো 5 তো ম্যাক্সিমাম কোভ্যালেন্সি 5 হবে, ওটা যে অ্যারেঞ্জ করতে সাহায্য করে একমাত্র কে না ফ্লোরিন, কেন তা মোর ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্য। কিন্তু হাইড্রোজেন বা আয়োডিন ওরা কেউ এত বেশি ইলেকট্রোনেগেটিভ নয়, সেটাতে বলে দেওয়া যায় এত বেশি ইলেকট্রোনেগেটিভ নয় যে ফসফরাসের উপরে 5 মানে তার যে ম্যাক্সিমাম অক্সিডেশনটা অ্যারেঞ্জ করতে পারবে, সেদিকে বলা যেতে পারে এটা হচ্ছে সবচেয়ে সিম্পলেস্ট হবে, সরল হবে। এরপরে আইসি জানো এখান থেকে হবে আচ্ছা to form pentavalent compound like PH5 and PI5, one d orbital of P must take part, মানে PI5 মানে তোমার sp3d হয়ে যাচ্ছে হাইব্রিডেশন, তো like PH5 and PF5 one d orbital of phosphorus must take part in the bonding with কার সঙ্গে না with hydrogen 1s orbital or 5p orbital of iodine, মানে অ্যাকচুয়ালি ব্লাডে ফসফরাসের ওই 3d যে d অরবিটাল যে কোনো একটা d কি করবে, এটা d হ্যাঁ, যে কোনো একবার d কি করবে হাইড্রোজেনের ক্ষেত্রে হলে 1s আয়োডিনের 5p অরবিটালের সঙ্গে ওভারল্যাপ করবে, বুঝছি? এবার দেখো in presence of less electronegative atom like hydrogen and iodine, effective sp3d hybridization does not occur. কেন না কেন ওই সিম্পলি কথায় যে লেস ইলেকট্রন হাই, যেমন যে বলছি যে ফ্লোরিন হাই ইলেকট্রোনেগেটিভ, তাই কি করে তার ম্যাক্সিমাম যে কোভ্যালেন্সি বলতে পারে যেটা তার গ্রুপ নাম্বারের সঙ্গে ইকুয়াল হচ্ছে +5 ওটাতে অ্যারেঞ্জ করতে পারে, তাই জন্য সেখানে sp3d হাইব্রিডেশন হয়। কিন্তু এইখানে লেস ইলেকট্রোনেগেটিভ হওয়ার জন্য কি হবে না এখানে ওই ম্যাক্সিমাম কোভ্যালেন্সি অ্যারেঞ্জ করতে পারবেনি, সেটাই ঘুরিয়ে লেখা আছে কি না in presence of less electronegative atom like hydrogen and iodine, effective sp3d মানে একবারে কার্যকারী sp3d hybridization does not occur. sp3d hybridization occur মানে করেনি ব্যাপারটা নয়, বলছে এফেক্টিভলি হবে না, তর্কের ক্ষেত্রে করে দিতে পারে তবে সেটা এফেক্টিভ হবে না, বুঝছো? মানে সেগুলো কথা বলতে পারো তার ফরমেশনের পসিবিলিটি কম হবে, এফেক্টিভ হবে না বলতে যে তৈরিও হয় সেটা সেমন হবে কাজ করবে না, মানে sp3d hybridization এদের ক্ষেত্রে হবে না। As d orbital differs appreciable in size, as d orbital differs appreciable in size, the energy from 3s and 3p, মানে অ্যাকচুয়ালি 3d যেটা যে মানে ফসফরাসের 3d তার যদি সাইজ আর অরবিটাল যদি বলি সেটা কি হবে 3s 3p থেকে অনেকটাই ডিফারেন্ট, বুঝছি? এনার্জিতে তো ডিফারেন্ট অবভিয়াসলি। So pure d orbital of p should take part in bonding. আচ্ছা ফর স্মলার সাইজ মানে এখানে হাইব্রিডেশন ঠিকঠাক করে হলো না, তাহলে যদি ডিটা যদি ইনভলভ হতে চায়
তাহলে ডিটা কি করতে হবে না পিওর ডি অরবিটাল অফ পি শুড টেক পার্ট ইন দ্য বন্ডিং, মানে sp3 ডিহাইব্রেশন তো হলো নি, মানে মিক্সড আপ হলো নি, তাহলে ডি পিওর কন্ডিশন থেকে গেল। তাই জন্য যদি pH5 করতেই হয়, আবার বলছি যদি pH5 করতেই হয় তাহলে যে ডিটা ইউজ করতে হবে সেটা হচ্ছে পিওর ডি। ফর স্মলার সাইজ, spherical size of 1s, 1s এর স্মলার spherical সাইজের জন্য of হাইড্রোজেন gives very little overlap। ডি মানে কিরকম হয় বলতো, আর 1s কিরকম, এই গোলটা। তো এটা যদি ওভারল্যাপ হয়, যদি এরকম জায়গায় আনি খুব উইক ওভারল্যাপ হবে, বা এরকম উপর দিয়ে করতে পারি সেরকম ওভারল্যাপ। দেখ কোনোটাই ওভারল্যাপটা হচ্ছে কি হবে না, ভেরি লিটিল ওভারল্যাপ হবে, মানে কোনটাই হচ্ছে স্যাটিসফ্যাক্টরি কোনো ওভারল্যাপ হবে না, ভেরি লিটিল ওভারল্যাপ উইথ ডি অরবিটাল অফ পি। তো ফর দিস টু রিজন pH5, আর pH5 তাহলে কি pH5 হবে না, কারণ একদম হচ্ছে লো ইলেকট্রোনেগেটিভিটি, স্মল ইলেকট্রিবিটির জন্য কখনোই হচ্ছে তোমার এই sp3 ডিহাইব্রেশন হচ্ছে না। তো ডিটা যদি পিওর থাকে, সেই পিওর ডির সঙ্গে হাইড্রোজেন 1s ওভারল্যাপ উইক হবে, তো সেখানেও কোনো এফেক্টিভ ওভারল্যাপ হচ্ছে না, তো সেখানেও পসিবিলিটি নেই হলো। তার জন্য হচ্ছে pH5 ডাজ নট এক্সিস্ট। এবারে আসলে pi5। তো 5p orbital of iodine can give overlap with d orbital of p। তো এখানে যে 5p orbital 1s নাই পারলো নি, কিন্তু 5p orbital iodine can give orbital overlap with d orbital of p, but iodine has a much larger size। দেখো ট্রেনে তো কেউ ওই ম্যাক্সিমাম কোভ্যালেন্স অ্যারেঞ্জ করতে পারে, মানে sp3 ডিহাইব্রেশন দেখতে হবে না, তো 1s এর কিলো ছোট সাইজের জন্য পারেনি, কিন্তু আয়োডিনের যে 5p পি অরবিটাল, পি অরবিটাল এরকম, মানে এর সাথে তাহলে তো এখানে ডাইরেক্ট ওভারল্যাপ হয়। তো ঝামেলাটা কি হয়েছে, এখানে চলে আসছে এবার আয়োডিন। আয়োডিনে কি হয় না সাইজ বড়, আয়োডিন হ্যাজ আ মাচ লার্জার ভলিউম দেন পি, মানে অ্যাটমিক ভলিউমের কথা বলছি। তো আফটার কম্বিনেশন অফ পি, মানে ফসফরাস যদি এরকম ভলিউম হয়, আয়োডিন একলাই এর থেকে অনেক বড়, তাহলে এরকম করে কি হবে না, যখন তুমি এরকম আঁকা আয়োডিন, যখন তুমি এই 3টা পর্যন্ত দেবো, 3টা পর্যন্ত ঠিক আছে, এরপরে আর যে দুটা তুমি চারটা সেগুলো এর মধ্যে অ্যাকোমোডেট করবে, বুঝলো কেন না, আকারটা বড়, অ্যাটমিক ভলিউমটা বেশি। আফটার কম্বিনেশন অফ 3 iodine atom with central p, there occurs steric crowding, so that 4th and 5th iodine atoms get no space to approach to the p and to give orbital overlap. Hence, for steady crowding by larger iodine atom, p fails to form pi5। তাহলে কি 4th and 5th iodine atom gets no space to approach to the p and to give orbital overlap. Hence, for steady crowding by larger iodine atom, p fails to form pi5 molecule। p হচ্ছে কি না pi5 মলিকুল তৈরি করতে পারবে না। এইবারে আসি ধরুন আর কি লাস্ট আছে, আচ্ছা এই তো নাইট্রোজেনের ক্ষেত্রে বলা হয়ে গেছে। এই হচ্ছে টপিক, বুঝলো। এখান থেকে যে দুটো টাইপের কোশ্চেন পড়তে হয়, pf5 কেন মানে হয় বাট nf5 হয় না, সেটা তো ইজিলি বলা হয়ে যাবে। আর যখন বলে pf5 হয় কিন্তু ph5 হয় না বা pi5 হয় না, সেগুলো একটুখানি লং এক্সপ্লেনেশন হয়ে যাবে, বুঝতে পারলো? হুম। থাকুক, এইগুলো রেকর্ড হয়ে চলে আসবে, পড়ে রাখবে। হ্যাঁ, এইবার যেটা বলি কেমিস্ট্রির ক্ষেত্রে একটুখানি বেশি মনে রাখতে হয় আর কি, তবে এই টাইপের কোশ্চেন গুলো ভালো, রিয়াকশনের থেকে, রিয়াকশন মনে রাখার থেকে এই টাইপের কোশ্চেন গুলো ভালো। কেন হয়, এক্সপ্লেন হয়, এগুলো বেশ বুঝতেও সুবিধা, এক্সপ্লেন করা যায় ইজি। ঠিক আছে।